দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা শাহ পর্ব ১০। দুগালে হাত দিয়ে কাঁচা ফুল দিয়ে হলুদের সাজে সজ্জিত বাণীর দিকে হাঁ করে তাকিয়ে আছে বেলা। কি অপূর্ব দেখতে লাগছে ওর বড় আপাকে। বেলার চাহনি দেখে মিটিমিটি হাসছে বাণী। এক পর্যায়ে জোরে হেসে দিল। হাসতে হাসতেই বলল, এভাবে আর কতক্ষণ দেখবি? বেলা বিস্মিত গলায় আওড়ালো, আমার তো মন ভরছে না আপা। ইস, তোমাকে দেখতে কি মিষ্টি লাগছে। আমি কিছুতেই ছাদে যেতে দেব না তোমায়। পাজি মানুষরা তোমার মতো পরীকে দেখলে নজর দিবে। অমায়িক হেসে গলায় দুষ্টুমির রেশ ধরে বাণী বলল, তোকে যে আমার থেকেও বেশি সুন্দর লাগছে সে বেলা। কে বলবে তুই মাত্র এসএসসি লেভেলে পিচ্চির বেলা। শাড়ি গয়না পরে একদম পাকা গিন্নি লাগছিস। আমার যদি দেবর থাকতো তাহলে তোকে তুলে নিয়ে যেতাম, বুঝলি? বোনের কাছ থেকে প্রশংসা শুনে এক দফা গলে গেল বেলা। উচ্ছ্বাস ভরা চেহারা নিয়ে বিগলিত কণ্ঠে বলে উঠল, সত্যি আপা, আমাকে তোমার থেকেও বেশি সুন্দর লাগছে। আজ তো দিহান ভাইয়ের বাড়িতে তাদের অনেক আত্মীয় এসেছে, তাই না? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল বাণী। বেলা লজ্জা পাওয়ার ভঙ্গিমা করে বলল, রায়হান ভাইরাও আসবে তাহলে। ইস, কি লজ্জা লাগছে আমার। এখনই তো ও বাড়ি যাব দিহান ভাইকে হলুদ দিতে। আমার মতো পরীকে দেখলে নির্ঘাত আজ রায়হান ভাই নিজে এসে প্রপোজাল দিবে আমায়। হাই হাই। কথাগুলো বলে দুহাতে মুখ ঢাকলো বেলা। এদিকে বাণী চোখ বড় বড় করে তাকিয়ে আছে বেলার দিকে। কড়া গলায় বলে উঠল, এই বেলা, কি বললি? এসব কি? রায়হান ভাই আমাদের বড় ভাইয়ের মতো, তাকে নিয়ে এসব ভাবতে নেই। আর যেন এগুলো না শুনি তোর মুখে। কালো হয়ে গেল বেলার মুখ। মুখ ফসকে আপার সামনে কি থেকে কি বলে ফেলেছে ও। এখন কি হবে? চোরা দৃষ্টি ফেলে আমতা আমতা শুরু করলো ও। তখনই বাণীর রুমে দরজা ঠেলে রুমে আসলো রহমান পাটোয়ারি। বাবাকে দেখে অভিমানে মুখ ঘুরিয়ে নিল বাণী। রহমান দেখলো অভিমানী বড় মেয়েকে। স্মিত হেসে বেলার কাছে এসে ওর মাথায় হাত রেখে বলল, মাশাল্লাহ, আমার ছোট আম্মুকে তো খুব সুন্দর লাগছে। যাও, তোমার জন্য সবাই নিচে অপেক্ষা করছে। সাবধানে যেও, আর দিশাকে বলে দিয়েছি তোমার খেয়াল রাখতে। যতক্ষণ ওখানে থাকবে ওর সাথেই থাকবে, কেমন? মাথায় এলিয়ে সায় জানালো বেলা। শাড়ির কুচিগুলো ধরে আস্তে ধীরে নিচে নামলো। পেছন থেকে বাণীর সাবধানী আওয়াজ ভেসে আসলো, আস্তে ধীরে সাবধানে হাঁটবি, শাড়ি যেন পায়ের সাথে না বাঁধে, দেখিস। বাণীর কথা শুনলো বেলা, কিন্তু ততক্ষণে রুমের বাইরে চলে এসেছে ও। বেলা চলে যেতেই রহমান আবারও তাকালো বাণীর দিকে। ও এখনো অপর দিকে মুখ ফিরিয়ে রেখেছে। রহমান বাণীর পাশে বসে শান্ত আদুরে গলায় বলল, কেন রেগে আছেন আম্মা? কারো কথা শুনছেন না? এ বিয়েতে কি আপনার কোনো আপত্তি আছে? যদি সত্যি তাই হয় তাহলে এখনই বলুন। কোনো প্রশ্ন ছাড়াই আমি বিয়ে ভেঙে দিব। আমার মেয়েদের মনের বিরুদ্ধে গিয়ে আমি কখনোই কোনো কাজ করি না। আপনার মতামত তো নিয়েছিলাম, আপনিও মত দিয়েছিলেন। তাহলে আমার শান্তশিষ্ট বুঝতার বড় আম্মা যান আজ এত রুষ্ট কেন আমার উপরে? ছলছল নেত্রে বাবার দিকে ফিরল বাণী। কণ্ঠে একরাশ অভিমান নিয়ে বলল, আমার এক বোনকে ঘরে আটকে রেখে তুমি চাইছো আমি হেসে খেলে গিয়ে হলুদে বসি? ও কি করেছে, কেন করেছে তা আমি জানি না, জানতেও চাই না এখন। বেলা বৃষ্টি আমার কাছে আলাদা নয় আব্বু। দুজনকেই কোলে পিঠে বড় করেছি আমি। কিছু খাওয়ার আগে, কিছু কেনার আগে নিজের জন্য না নিয়ে ওদের জন্য নেই। নিজের জন্য ভাবার আগে আমার ছোট দুই বোনের কথা আগে ভাবি। আজ আমার জীবনের এত বড় মুহূর্তটা একজনকে ছাড়াই পালন করব। এ কেমন বিচার তোমার আব্বু? রহমান দীর্ঘশ্বাস ফেললেন। বাণীর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ভঙ্গুর গলায় বললেন, আমি ভুল করেছি আম্মা, অনেক বড় ভুল করেছি। মায়ের উপরে কথা বলতে পারবো না দেখে তাকে ভরসা করে ছেড়ে দিয়েছিলাম বৃষ্টিকে তার হাতে। শেষ করে দিয়েছে সে আমার মেয়েটাকে। একরোখা অহংকারী বদমেজাজি হয়ে গিয়েছে ও। আরও বড় ভুল করেছি মায়ের হুকুমে ওর হাতে ফোন তুলে দিয়ে। এখন এটা আমার কাছে ভুল কম, অপরাধ বেশি লাগছে। চোখ দিয়েছিলাম ওর দিকে, নজরে নজরে রেখেছিলাম যেন ভুল পথে পা না বাড়াই, কিন্তু ও তো আমাকে হারিয়ে দিল। বানিয়ার বেলার আদর্শ বাবা হতে পারলেও বৃষ্টির জন্য তা হতে পারলাম না। আমি বর্তমানে অপরাধবোধ, দ্বিধা, অনুতপ্ততা, ব্যর্থতা সব কিছুতেই ভুগছি আম্মা। উদ্বিগ্ন হলো বাণী। বাবার হাত আঁকড়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, কি করেছে বৃষ্টি? কেন ওকে এত মারলে? কেন আটকে রেখেছ? কাল কি এমন দেখলো ওর ফোনে? রহমান সাহেবের নজরজোড়া অশ্রুসিক্ত হয়ে এলো। কাল দিগন্তরা যাওয়ার পর বৃষ্টির গায়ে হাত তুলেছিল সে। তারপর ওকে রুমে বন্দি করে রেখেছে। সবাইকে বলেছে বৃষ্টির জ্বর এসেছে তাই রুমে আছে। কেউ আর এ বিষয়ে বেশি ঘাটেনি, কারণ বৃষ্টির ব্যবহার খুব একটা পছন্দসই না।
রহমান সাহেবকে বেখেয়ালি হতে দেখে বাণী তার হাতটা একটু ঝাঁকিয়ে আবার বলল, কি হলো বলো, ওকে মারলে কেন? তুমি তো কখনো তোমার কোনো মেয়ের গায়ে হাত তোলনি, তাহলে বৃষ্টিকে কেন মারলে? রহমান বড় বড় শ্বাস টেনে নিজেকে শক্ত করল, তারপর মুচকি হেসে বাণীর কপালে পিতৃস্নেহের আদর দিয়ে বলল, আব্বু কখনো তোমাদের কোনো অন্যায় করতে দেয়নি, ভবিষ্যতেও দিবে না। ভরসা রাখো আমার উপরে। বৃষ্টির জন্য এখন যতটুকু শাসন প্রয়োজন আমি তাই করছি। এছাড়া ওকে সঠিক পথে ফেরানোর উপায় নেই। নিজ হাতে নিজের জীবন ধ্বংস করতে চাইছে ও, তা আমি বেঁচে থাকতে কি হতে দেই আম্মা? একটা গুন্ডা লাফাঙ্গার সাথে সম্পর্ক অনেক দূর পর্যন্ত গড়িয়েছে ওর। না ছেলেটা ভালো, না ওর কাজকর্ম, আর নাই বা ওর ব্যাকগ্রাউন্ড। এরকম একটা ছেলের জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। দেরিতে হলেও জেনে বুঝে চুপ থাকলে বৃষ্টির ক্ষতি হবে, কিন্তু আমার কোনো মেয়ের চুল পরিমাণ ক্ষতিও আমি বরদাস্ত করব না। বাণী থ মেরে গিয়েছে। বৃষ্টির আচার আচরণ একটু আলাদা হলেও এসবের আভাসও একদমই পায়নি। বুকটা কেমন শূন্য শূন্য ঠেকছে। বড় বোন হয়েও পারেনি বড় বোনের দায়িত্ব পালন করতে। ফুপির বাড়িতে আসতেই বেলার অবস্থা নাজেহাল। একে তো শাড়ি পরে হাঁটতে পারছে না ঠিকভাবে, এখন আবার হাত ভর্তি মিষ্টির ব্যাগগুলো নিয়ে নড়াচড়া করাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ওর বাড়ি থেকে এসেছে 5 জন মানুষ, সবার হাতে কিছু না কিছু রয়েছে, কাউকে কিছু বলতেও পারছে না। কিছুটা হেঁটেই দাঁড়িয়ে পড়ল বেলা। ওর সাথে যারা ছিল তারা এতক্ষণে ভেতরে চলে গিয়েছে। আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে করুণ চোখে বাড়িতে প্রবেশের আগে বিশাল রাস্তাটাকে দেখছে। এই রাস্তাটুকু পেরিয়ে তবেই বাড়িতে ঢুকতে হবে ওকে, অথচ বেলা আর 2 কদমও হাঁটতে পারবে না। শাড়ি পরতে ভীষণ ভালোবাসে ও, মাঝে মধ্যেই পরে, কিন্তু পরার পর দুহাত দিয়ে সামলে হাঁটে বলে কখনো খুলে যায়নি। আজ অনেকটাই এলোমেলোভাবে হেঁটেছে, ফলস্বরূপ শাড়ি ঢিলা হয়ে মাটিতে ঝুলছে। একটু হাঁটলেই কুচির সাথে প্যাঁচকে মাটিতে পড়বেই পড়বে। মিষ্টির ব্যাগগুলো দুহাতে ধরে রেখেই ডাগর ডাগর চোখ জোড়া নিয়ে আশেপাশে চোখ ঘোরালো। এদিকে পার্কিং লটে জিপের উপরে পায়ের উপর পা তুলে বসে আছে দিগন্ত, হাতের এক আঙুলে চরকা কাটছে জিপের চাবি। দৃষ্টি নিবদ্ধ বেলার কর্মকাণ্ডের উপর ঠোঁট কামড়ে ধরে নিচে নেমে দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে নিজ মতো স্ক্রল করতে করতে হাঁটা ধরলো বাড়ির দিকে। ভাব এমন, এখানে যে বেলা দাঁড়িয়ে আছে সেটাও জানে না। এদিকে দিগন্তকে দেখে চোখ জোড়া জলজল করে উঠছে বেলার। দিগন্তর পাশ কাটিয়ে যেতেই ডাক পড়ল, দিগন্ত ভাই। বেলা ভাই ডাকটা মধু মিশিয়ে ডাকলেও দিগন্তের কানে সেটা বিষের ন্যায় ঠেকল। চোখ মুখ কুঞ্চিত করে ফিরল ডাকওয়ালির পানে, কর্কশ গলায় বলল, কে? ওপাশ থেকে ঝটপট উত্তর এলো, আমি। কে আপনি? রানী এলিজাবেথ? দুপাশে মাথা নাড়িয়ে বেলা বলল, না। তাহলে আমি? বলে এত সুন্দর পরিচয় দিলেন যে কোন রাজ্যের রানী হন? পাটোয়ারি বাড়ির। ব্যঙ্গাত্মক গলায় দিগন্ত প্রতি উত্তর করল, হ্যাঁ সেই ভিখারিনী রাজ্যের রানী হয়েই থাকেন আপনি। আপনার মতো বেয়াদব অন্য কোথাও রানী হতে পারবে না। দিগন্তের কথা অস্পষ্ট শুনল বেলা। নিজে থেকে আবারও বলল, আমি বেলা, দিগন্ত ভাই চিনতে পারছেন না? এরকম সং সেজেছিস কেন? ভালো লাগছে না? না। ব্যাস, ঠুস করে ভেঙে গেল বেলার ছোট্ট সাইজের মনটা। মুহূর্তেই চোখে জুড়ে পানি ছাপিয়ে গেল। দিগন্তের দিকে ছলছল নেত্রে চেয়ে বলল, সবাই ভালো বলেছে, শুধু আপনি খারাপ বললেন। দাঁতে দাঁত পিষল দিগন্ত। নিজের উদ্দেশ্যে কয়টা গালি ছড়ে ঠান্ডা গলায় বলল, হাতের ব্যাগগুলো দে আমাকে, আর এখানেই দাঁড়িয়ে থাক, আমি মণিকে পাঠাচ্ছি। কিছু বলল না বেলা, চুপ করে রইল। মন খারাপ হয়ে গিয়েছে ওর। দিগন্ত এক পলক দেখল ছোট্ট মায়াবী মুখটা। আসলেই সুন্দর লাগছে বেলাকে। হালকা শ্বাসটুকু ফর্সা মুখাবয়বে ফুটে উঠেছে মারাত্মকভাবে। টানা টানা চোখগুলো সাজিয়েছে আরও নিখুঁতভাবে। আর কিছু দেখার সাহস হলো না। নিজের বেহায়া চোখ জোড়া আলগোছে সরিয়ে ফেলল দিগন্ত। বেলার হাত থেকে ব্যাগগুলো নিয়ে বাড়ির দিকে চলে গেল। কিছুক্ষণ পরেই হন্তদন্ত পায়ে বেলার কাছে ছুটে এলো মিতালি। হাঁপ ধরা গলায় বলল, তোকে আমি কতক্ষণ থেকে খুঁজে চলেছি, আর তুই এখানেই দাঁড়িয়ে? দ্বিগুণা বললে তো এতক্ষণ সারা বাড়ি খুঁজে বেড়াতাম। আয়, আগে শাড়িটা ঠিক করে দেই। কথাগুলো বলে মিতালি অনেকটা হেলে গিয়ে বেলার শাড়ির কুচিগুলোতে হাত দিল। এতক্ষণে বেজার মুখ করে দাঁড়িয়ে থাকা বেলা হুট করেই হি হি করে হাসা শুরু করলো। মিতালি কুচি ঠিক করে দিয়ে বলল, কি হলো, এভাবে পাগলের মতো হাসা ধরলি কেন? বেলা খানিক সময়ের জন্য হাসি চেপে চঞ্চল গলায় বলে উঠল, তুমি দিগু বললে আর আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি? হ আকার গু।
এটুকু বলে আবারও খিলখিলিয়ে হাসতে শুরু করলো। এদিকে মিতালি হতভম্বের ন্যায় কয়েক সেকেন্ড ব্যয় করলো, তারপর বেলার কথাটা বুঝতে পেরে জোরে হেসে দিল।